আপনি জানলে অবাক হবেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ ও সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো উন্নত দেশ হতে পারে, কিন্তু দেশটির সামনে এমন কিছু শক্ত বাধা রয়েছে যা অতিক্রম করতে না পারলে ভবিষ্যতে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। ভিডিও শুরু করার আগে আমি আমার বাংলাদেশি ভাইদের বলছি, শেষ অবধি ভিডিওটি দেখলে আপনি বাংলাদেশ সম্পর্কে এমন বিশেষ কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে শুধু অবাক নয়, রোমাঞ্চিতও করবে। আজ এই ভিডিওতে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট, বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা। দ্য অস্ট্রেলিয়ান আউটলুক এর তথ্য অনুযায়ী বিগত কয়েক দশকে বাংলাদেশের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো, যা এই অঞ্চলের বাকি দেশগুলির থেকে বাংলাদেশকে অনেকটা এগিয়ে রেখেছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 191টি দেশের মধ্যে যেখানে পাকিস্তান 161 নম্বরে, ভারত 131 নম্বরে, সেখানে বাংলাদেশ 129 নম্বরে রয়েছে। বিশ্ব ক্ষুধা সূচকেও 125টা দেশের মধ্যে যেখানে ভারত 111তে, বাংলাদেশ সেখানে 81 নম্বরে। গত এক দশকে করোনা অতিমারির আগেও বাংলাদেশ বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল। মাথাপিছু আয়ে বাংলাদেশ একসময় ভারত সহ এশিয়ার অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গিয়েছিল। কিছু বুদ্ধিমান ও দেশপ্রেমী বাঙালির ব্যক্তিগত চেষ্টায় গড়ে ওঠা পোশাক শিল্পে বাংলাদেশের মতো ছোট দেশ নিজের স্থান করে নিয়েছিল চীন আর ভারতের পরেই। এদের মধ্যে নুরুল কাদির খানের নাম করতেই হয়, যার ব্যক্তিগত চেষ্টায় 1978 সালে 150 জন বাংলাদেশি সাউথ কোরিয়া থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে প্রথম এক্সপোর্টযোগ্য পোশাক শিল্প শুরু করেন। তারপর আরো অনেকেই তার পথ অনুসরণ করে দেশে পোশাক শিল্পের বিপ্লব ঘটিয়েছিলেন। পাট উৎপাদনেও বিশ্বে চীনের পরে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, চামড়া শিল্পে পঞ্চম স্থানে বাংলাদেশ। কম পয়সায় খুব ভালো কোয়ালিটির পণ্যের জন্য সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর পিছনে রয়েছে বাংলাদেশের পরিশ্রমী আর দক্ষ শ্রমিকদের অবদান। আপনি জেনে অবাক হবেন, এসব উৎপাদিত পণ্যের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ কাঁচামালই কিন্তু বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব শিল্প বাংলাদেশের অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান ঘটিয়েছে। এই কথা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের কক্সবাজারেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড, যেখানে 2 লাখের বেশি মানুষ কাজ করে। এসবের জন্যই সারা বিশ্ব জুড়ে বেড়েছে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের চাহিদা, যাদের পাঠানো টাকা বা রেমিটেন্স থেকে বাংলাদেশের বিদেশি মুদ্রার আয় বহুগুণ বেড়েছে। 2023-এর হিসেব অনুযায়ী যা প্রায় $22 বিলিয়ন, যা বিশ্বের সপ্তম। কৃষিতেও বাংলাদেশ বিপ্লব ঘটিয়েছে। উন্নত খামারে আধুনিক পদ্ধতিতে অনেক ভ্যারাইটির ফসল চাষ হচ্ছে, যার একটা অংশ বিদেশে এক্সপোর্টও করছে বাংলাদেশ। এসব কিছু তুলনা করলে বাংলাদেশের বর্তমান অবস্থা 80-র দশকের সিঙ্গাপুরকে মনে করায়। বাংলাদেশের এই উন্নতি কিন্তু একদিনে হয়নি। এই উন্নতির পিছনে বড় কিছু কারণ রয়েছে। অনেক কারণের মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশের পরিশ্রমী জনগণ ও তাদের হিউম্যান রিসোর্সকে সঠিকভাবে ব্যবহার। দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাংলাদেশের জলসীমার উপর দিয়েই যায়। এই কারণে বিশ্বের ধনী আর শক্তিধর দেশগুলির নজর এখন বাংলাদেশের উপর। বাংলাদেশের সাথে সুসম্পর্কও চাই ওইসব দেশ। এই সব কারণেই বাংলাদেশের উন্নতির জন্য এক বিরাট উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের থেকে এগিয়ে রাখছে বাংলাদেশকে। দ্বিতীয় পয়েন্ট, যে কারণে বাংলাদেশ আজ বিপদে। এত সুযোগ আর সম্ভাবনায় কি কাল হতে চলেছে বাংলাদেশের? এই যে ম্যাপে দেখছেন স্টেট অফ মালাক্কা, এই স্টেট অফ মালাক্কা হয়ে বিশ্বের প্রায় 30% বাণিজ্য হয়, যার বড় একটা অংশ ভারত ও বাংলাদেশের জলসীমানার মধ্য দিয়েই হয়। এই অঞ্চলে ক্ষমতাধর দেশ হিসেবে উঠে আসছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ঢেলে সাজাচ্ছে ভারত, তৈরি করছে বিশাল বিশাল বন্দর আর সেনা ছাউনি। যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে ভারত ব্লক করে দিতে পারে এই বাণিজ্য রুট। এখন এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্য করার একমাত্র রুট হবে বাংলাদেশ উপকূল। তাই বিশ্বের অন্যান্য ক্ষমতালোভী শক্তিধর দেশগুলো ভারতকে কাউন্টার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে অনেকদিন থেকেই। তাই বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 19 কিমি দূরে বাংলাদেশের শেষ ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপে নজর পড়ে চীন, আমেরিকা, রাশিয়ার মতো দেশের। মায়ানমারে সেনা অভ্যুত্থান করিয়েও এই অঞ্চলে চীন বিশেষ কোনো সুবিধা করতে পারেনি, তাই নজর পড়ে বাংলাদেশের এই ছোট্ট দ্বীপে। শোনা যায় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরের জুলাই মাসে চীনে গিয়েছিলেন আর্থিক সাহায্যের জন্য, কিন্তু চীন নাকি দাবি করে বসে সেন্ট মার্টিন দ্বীপ। হাসিনা সেই প্রস্তাব অস্বীকার করে সময়ের আগেই দেশে ফেরেন। তারপরই 1 মাসেরও কম সময়ে কুর্সি হারান হাসিনা। কিন্তু এবছরেরই 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পরেই নোবেলজয়ী মোহাম্মদ ইউনিস দেশে ফিরে বাংলাদেশের শাসনভারের দায়িত্ব নেন। তিনি ও তার উপদেষ্টা মণ্ডলী ক্ষমতায় এসেই চরম ভারত বিরোধী মনোভাব দেখাতে শুরু করলেও 2 মাসে 180 ডিগ্রি ঘুরে ভারতকে ভালো প্রতিবেশী বলে দাবি করেন। সাথে বন্ধ করে দেওয়া ব্যবসা বাণিজ্য আবার শুরু করেন ভারতের সাথে। এমনকি ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরেও পিছিয়ে এসে আবার শুরু করেন ভারতে ইলিশ রপ্তানি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেতারা দেশটিকে এমন এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন, কেউ বুঝতে পারছে না বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া না আমেরিকা কার হাতে তার মন সঁপে দেবে। তৃতীয় পয়েন্ট, যেদিকে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে
ভালো নেই বাংলাদেশ। হাসিনার পতনের পরেই বাংলাদেশে যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। সারা দেশ জুড়ে বর্তমানে যে ভয়াবহ অশান্তি চলছে তা দ্রুত থামাতে না পারলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সিঙ্গাপুর তো অনেক দূর, আফগানিস্তানের থেকেও খারাপ হবে। আপনারা কি মনে করেন শিল্পপতিরা কোথায় যাবে ইনভেস্ট করতে? আফগানিস্তান, সোমালিয়া, না চীন বা আমেরিকায়? অবশ্যই চীন বা আমেরিকায়, কারণ সেখানে অরাজকতা নেই। মানুষজন যাকে খুশি যেখানে খুশি পিটিয়ে মেরে ফেলে না, বা ছুরি হাতে রাস্তায় উন্মত্ত জনগণ ছোটাছুটি করে না। সেখানে শিল্পপতিরা নিজেদের নিরাপদ মনে করবেন, সেখানেই তারা ইনভেস্ট করবেন। বাংলাদেশে এখন সারা দেশ জুড়ে চরম অরাজকতা, সংখ্যালঘু নির্যাতন, লুটপাট, ধর্মীয় সন্ত্রাস, বিরোধী দলের নেতাদের উপর নির্বিচার অত্যাচার এসব চলছে। 10%-এর বেশি মুদ্রাস্ফীতি জনসাধারণের ঘাড়ে এমন ভাবে চেপে বসেছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তার উপর বিদ্যুৎ সংকট সহ একের পর এক ছোট বড় মাঝারি শিল্পের বন্ধ হওয়া, এমন আরো অনেক কিছুই চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের। আবার সারা দেশ জুড়ে ছোট বড় স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল থেকে বিভিন্ন অফিসের সরকারি কর্মী থেকে বিচারপতিদের অবধি জোর করে পদত্যাগ করানো হচ্ছে, তাদের সমযোগ্য বিকল্প ব্যবস্থা না করি। তার ফলে বিভিন্ন সমস্যায় পড়ছেন দেশের সাধারণ নাগরিক। তার উপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনজাতির সাথে সেনাদের বিবাদ শুরু হয়েছে, যে বিবাদ যুদ্ধের রূপ নিয়েছে। এটাও একটা খুব বড় চিন্তার বিষয় বাংলাদেশের জন্য। আদিবাসী জনগোষ্ঠীর জুমল্যান্ডের দাবি অনেক পুরনো, সেই জুমল্যান্ডের নিয়ে আন্দোলন শুরু হয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে বাংলাদেশ কিন্তু টুকরো টুকরোও হয়ে যেতে পারে। অনেকে মনে করছেন এর পিছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশ যে উগ্র ধর্মীয় মৌলবাদ আর গোঁড়ামির দিকে যাচ্ছে, তার উপর নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের পাকিস্তান হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে তীব্র ভারত বিরোধিতা। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশের জন্যই বিপদ ডেকে আনছে। বাংলাদেশের বিভিন্ন শিল্পের জন্য সস্তায় যে কাঁচামাল, খাদ্যপণ্য, চিকিৎসা ব্যবস্থা, পড়াশোনা বা ভ্রমণের জন্য একমাত্র সস্তার দেশ কিন্তু ভারতই। যেখানে বাংলাদেশিদের কিছু মানুষ বিদেশে বসে বোঝাচ্ছে এসবের বিকল্প হতে পারে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ইত্যাদি দেশ, কিন্তু ওইসব দেশ থেকে আমদানি খরচ বা ওইসব দেশে আসা যাওয়ার জন্য খরচ অপেক্ষাকৃত অনেক বেশি, যা সাধারণ বাংলাদেশিদের হাতের নাগালের বাইরে। ভারত বয়কট করে পাকিস্তানকে বিকল্প বলে মনে করছে বাংলাদেশের অনেক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলেছেন, পাকিস্তান আমাদের বন্ধু, ভারতের সাথে সব সম্পর্ক ছেড়ে পাকিস্তানের হাত ধরা উচিত। এখানে বলতে চাই পাকিস্তানের নিজের অবস্থা খুবই খারাপ। বিদেশি ঋণ, সন্ত্রাসবাদ আর আভ্যন্তরীণ রাজনৈতিক ঝামেলায় জেবরাত যে দেশ, তারা এখন বাংলাদেশের কাছে ভারতের বিকল্প হয়ে উঠছে। তাই পাকিস্তানকে অনুসরণ করে বাংলাদেশ কি খুব বড় ঝুঁকি নিচ্ছে না? এই প্রশ্ন কিন্তু এখানে থাকলো। বর্তমান পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ মোহাম্মদ ইউনিস। এক মাসেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। তাই আগামী 2 মাসের জন্য সেনার হাতে বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে, যা বাংলাদেশে সেনা শাসনের প্রথম ধাপ বলেই মনে করছে অনেকে। অনেকে এও মনে করছেন যে কোনো সময় পাকিস্তান, মায়ানমারের মতো সেনা শাসন শুরু হতে পারে বাংলাদেশে। চতুর্থ ও শেষ পয়েন্ট, সম্ভাব্য সমাধান। যে কোনো দেশের উন্নতির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয় সেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা। বিরোধী হোক বা অপরাধী, সবাই যেন বিচারের সুযোগ পায়, সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। সৌদি, কাতার, দুবাই প্রশাসন এতটাই মজবুত, কেউ আইনে হাতে নেওয়ার সাহস পায় না। আর বাংলাদেশে যে কেউ যা খুশি করতে পারে। কিছুদিন আগে উৎসব বলে একটি ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগে সেনার সামনে পিটিয়ে হত্যার চেষ্টা করার ঘটনা হোক, বা তোফাজ্জল বলে একটি ছেলেকে নির্মমভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরেই হত্যা করা হোক, দুটোই কিন্তু দেশকে বদনাম করেছে। কি হতো যদি এদের বিচার করে শাস্তি দেওয়া হতো? উন্নত দেশগুলোতে তো বিচার হয়। যদি দেশে আইনে শাসন প্রতিষ্ঠার জন্য আইনে বা সংবিধানে পরিবর্তন করতে হয়, তাই করতে হবে। দেশের উন্নতির জন্য আরো একটা রাস্তা হলো বৈদেশিক সম্পর্ক। নিজের দেশের স্বার্থের জন্য কোনো গুজব বা প্ররোচনায় পা না দিয়ে যেখান থেকে সুবিধা পাবেন সেখানে যেতে হবে। ভারত হিন্দু প্রধান দেশ হলেও মুসলিম প্রধান দেশ সৌদি, ইউএই, কাতার থেকে তেল কিনে নিজের স্বার্থের জন্য ভারতকে বন্ধু বানিয়েছে ওইসব দেশ। চীন ভারতের শত্রু, এত কিছুর পরেও না চীন না ভারত কেউই ব্যবসা বাণিজ্য বন্ধ করে না। ব্রিটিশরা ভারতকে 200 বছর শাসন করেছে, কিন্তু আজ ভারতের বন্ধু সেই ব্রিটেন। তাই বাংলাদেশকে বুঝতে হবে ভারত ছাড়া উপায় নেই। শত্রু হলেও শত্রুর কাছ থেকে কি সুবিধা পাওয়া যায় সেগুলো নিতে হবে। আবেগ দিয়ে দেশ চলে না। চীন আমেরিকার পলিসি জানতে হবে সবার আগে। পাকিস্তান চীন ও আমেরিকার মতো দুই ধনী দেশেরই বন্ধু, তারপরেও খেতে পায় না। ইরাক, আফগানিস্তান সহ অন্যান্য দেশে আমেরিকা কি করেছে সেটা বাংলাদেশের দেখা উচিত। আর যে ইসরায়েলের জন্য গাজা, প্যালেস্টাইন, লেবাননে হাজার হাজার বাচ্চা থেকে বুড়ো মারা যাচ্ছে, সেই ইসরায়েলকে সব রকম সাহায্য দিয়ে আগলে রেখেছে কে? সেই আমেরিকা। চীনের ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়ার কি অবস্থা করেছে খোঁজ নিয়েছে বাংলাদেশ? বা সম্প্রতি মালদ্বীপের মৈজু সরকার চীনের সাথে অনেক নাচন কুদুন করে শেষে সেই ভারতের কাছে সাহায্য চাইতে আসছে। দেশের উন্নতির জন্য সঠিক বন্ধু আর সঠিক বিদেশ নীতি খুবই জরুরি, যার কোনোটাই এই মুহূর্তে নেই বাংলাদেশের নেতাদের কাছে। বাংলাদেশে কাল কি হতে চলেছে কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।